এবারে হারিয়ে যাওয়ার গন্তব্য উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের অবশ্যই একটা অফবিট জায়গা, প্রকৃতিকে খুব কাছে থেকে দেখার এক দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গের চাপড়ামারির সংরক্ষিত বনাঞ্চলের মধ্যেই অবস্থিত এই জায়গাটি। পাশ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, সাথে থাকবে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে সাফারি। ৮ থেকে ৮০ প্রত্যেকে এই ট্যুরে ভীষণ আনন্দ করতে পারবে। কখনো বাচ্চাদের মতো ছোট হয়ে যাওয়া, কখনো আবার শান্ত নদীর জলধারায় অবগাহন। তার মাঝেই হঠাৎ করে ঝিকঝিক করতে করতে ট্রেনের আগমন। এখানে কিন্তু হাতিও অনেক সময় এসে পড়ে। ময়ূর দেখার সম্ভাবনা তো সব সময়। সকালে ঘুম ভাঙবে অপরিচিত পাখির ডাকে, সাথে রয়েছে দারুণ রং বেরঙের প্রজাপতি, যা তোমাদের মন ভোলাবেই। আসো তাহলে শুনে নি পুরো গল্পটা। কলকাতা থেকে উঠে পড়লাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। সুন্দর মেঘলা আকাশে তিস্তা নদীর ব্রিজ দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউমাল জাংশন। পাহাড়ের মাঝ বরাবর ট্রেন চলেছে তার নিজের গন্তব্যে। ট্রেনের রাস্তায় পড়ল তিস্তা নদী। দু ধরনের জলধারা মিশে এক অসাধারণ জায়গা সৃষ্টি করেছে। কাল উঠেছিলাম শিয়ালদা থেকে ট্রেনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন দারুণ সুন্দর নাজারা দেখতে দেখতে নামবো নিউমাল জাংশনে। নিউমাল জাংশন থেকে একটা ফরেস্টের ভেতর, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর একটা জায়গা বুক করা আছে, যেটা বহুদিন ধরে বন্ধ ছিল, এখন খুলেছে একদম। তোমরা তো জানোই হুটহাট প্ল্যান হয়, তো র্যান্ডাম বেসিসেই জাস্ট চুজ করলাম, জানি না কেমন হবে। চলো তোমাদের দেখাবো কেমন জায়গাটা। তো এখন নামবো নিউমাল জাংশন, চলো। নেমে পড়লাম নিউমাল জাংশন, আর দেখো ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। বেশ ছুটি পড়ে যখন ঘুরতে আসো কিরকম একটা মানে দারুণ একটা মজা হয় না? তো জানিও তোমাদের কিরকমকার অভিজ্ঞতা, প্রথমবার গেছো বা বারবার গেছো, এরকম কি অভিজ্ঞতা আছে কমেন্টে জানিও। তো এখানে নিউমাল জাংশনে নামলাম, নেমে এবার যাবো। বাইরে গাড়ি আছে, গাড়ি বুক করতে হয়, বিকজ এখান থেকে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। এটাই একটা অসুবিধা, তার ফলে কস্টিংটা অনেক বেশি লাগে। তো চলো তোমাদের সব কিছুই জানাবো ডিটেলসে, কত কি খরচ লাগলো, কি ব্যাপার বিস্তারিতভাবে। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারো। চলো টাটা। নিউমাল জাংশন থেকে বুক করা ছিল গাড়ি। এই গাড়িটিকে পেয়েছিলাম একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। এর ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে। সবুজ চারিদিকে, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের বাহন। আহা, বহুদিন পর পেলাম চির নতুন সবুজের ছোঁয়া। এই রাস্তাটা যেন সব কিছুকে ভুলিয়ে দেয়। সবুজ ঘন রাস্তা শেষে পৌঁছালাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আগে ঠিক এই জায়গা দিয়ে ঢুকতে হতো পানঝোরা ফরেস্ট রেস্ট হাউসে যাওয়ার জন্য, কিন্তু ইদানিং এই জায়গা দিয়ে ঢোকা বারণ। তাই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে ব্যাক করলাম পিছন দিকের রাস্তা। তোমরা চাইলে পরে জানতে পারলাম গাড়ি ছাড়াও বাসে করে আসতে পারো। এখন নামলাম রেল ব্রিজের এখানে, গাড়িকে জাস্ট ছেড়ে দিলাম, দিয়ে রেল ব্রিজের ওই পারে বেসিক্যালি হাঁটতে হাঁটতে যেতে হবে। জানি না এটা কিরকম সিস্টেম, তো দেখা যাক। এও একটা অদ্ভুত অভিজ্ঞতা। আমরা প্রথমে অ্যাকচুয়ালি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওখানে পৌঁছে গিয়েছিলাম, যেটা বেসিক্যালি এই জায়গাটা কিন্তু ওটার আন্ডারেই পড়ে, কিন্তু ওখান দিয়ে ঢুকতে দিচ্ছে না। তো এইরকম রেল ব্রিজ ক্রস করে যেতে হবে মনে হচ্ছে। চলো দেখি। ওমা, নদীর আওয়াজ পাচ্ছি, এসো। রেল ব্রিজের তলা দিয়ে একটা রাস্তা আছে, যেটা বাইকও যাওয়া সম্ভব না, বাইক আনলে তো এখানেই রেখে দিতে হতো। কি রে বাবা, দেখো পুরো নদী যাচ্ছে। এই নদীটাই রিসর্টের পাশে আছে, যেখানে গাড়ি ছেড়ে দিয়েছিল। দিয়ে উঠে চলে এলাম এখানে। এই যে সেই রিসর্ট, যেটা প্রায় 4 বছর ধরে বন্ধ ছিল, এই 2 মাস হয়েছে জাস্ট খুলেছে। দেখো তোমাদের দেখাই জায়গাটা। চলে এলাম এই রিসর্টটায়। দেখো টোটাল 4টে রুম আছে, এইটা এইটা ওইটা ওইটা, টোটাল 4টে রুম। 4টে রুমে থাকার ব্যবস্থা, আর ডাইনিং ওদের আলাদা আছে। এবার চলো ঢুকে তোমাদের দেখাই যে কিরকম।
ঘরটা। এসো। আরে বাস, অ্যাটমবার্গের পাখা। এই দেখো, এটা হচ্ছে ঘরটা। একটা আয়না দিয়েছে, এখান দিয়ে জঙ্গল, আর এইদিকে দেখো ওয়াশরুম আছে, একদম ব্র্যান্ড নিউ, জাস্ট নতুন করেছে জায়গাটা। আর এখান দিয়েও যদি জানলা খুলি, দেখা, মা টিকটিকি যাচ্ছে, এখান দিয়ে দেখা যাবে পুরো নদী, যদিও নদীটা অনেকটাই দূরে আছে। পানঝোড়া রিসর্ট, এটা মানে জাস্ট অনেক বছর ধরে বন্ধ ছিল, এখন খুলেছে। আর এটা চাপড়ামারির আন্ডারে, কিন্তু কিন্তু ভেতর দিয়ে এখন যেহেতু বর্ষাকাল তো বন্ধ আছে, তো ভেতর দিয়ে আসতে দিচ্ছে না। তো জাস্ট দেখালাম তোমাদের, এবার কিরকম কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখন দাঁড়িয়ে আছি জাস্ট ওই রিসর্টের এরিয়ার ভেতরেই। এদিক দিয়ে নদী, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর ঠিক এর উল্টো দিকেই আছে চাপড়ামারি ফরেস্ট রিজার্ভ, মানে স্যাংচুয়ারি আর কি, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এই দিকটা দিয়ে পুরো দেখা যাচ্ছে। আর এই ঘরটা আমাদের অপশন দিয়েছিল 4টের মধ্যে একটা নিতে, তো আমরা এই ঘরটা নিয়েছি। আর এখানে সোলার প্যানেল আছে। এবার যাচ্ছি নদীতে, দেখা যাক নদীতে স্নান করা যায় কিনা, তাহলে বুঝতে পারবো যে কিরকম। নদীতে বেশ কারেন্ট আছে, যেহেতু বর্ষাকাল তো জলও আছে, বেশ কারেন্টও আছে। ওখানে একটা রেল ব্রিজ আছে, চলো তোমাদের দেখাই চারপাশটা একটু ঘুরে ঘুরে। এখান দিয়ে সোজা রাস্তা, যেদিক দিয়ে আসলাম আর কি বেসিক্যালি, সেই দিকেই রাস্তাটা প্রচুর চোর কাটা হয়েছে। একটা কথা বলে রাখি তোমাদের ট্রান্সপোর্টেশনের ব্যাপারে, সেটা হচ্ছে যারা বাইক নিয়ে আসবে এই রাস্তা দিয়ে ওপরে, মানে ওরা মনে হয় কোনো ব্যবস্থা করবে, বিকজ ভিতরে একটা বাইক আছে, যদি কেউ না পারো তো ওরা নিশ্চয়ই তুলে দিতে পারবে। আর বড় গাড়ি নিয়ে এলে কিন্তু ওঠার কোনো ব্যবস্থা নেই, তোমাদের ওখানেই ছেড়ে আসতে হবে। তো যারা আসতে চাও তারা একটা কাজ করতে পারো, বিশেষ করে মানে মানে আমরা ফেরার সময় যেটা করব, যেটাকে বলা হয় আর কি, মানে আমরা বাজেট হিসাবে আর কি বলছি, বাজেট ট্রিপ হিসাবে, যে ফেরার সময় আমরা কি করব, এখান থেকে চলে যাব পানঝোড়া বাস স্টপ, যেটা আছে পানঝোড়া বস্তি বাস স্টপ, সেইখান থেকে বীরপাড়া থেকে আসছে ওদলাবাড়ি বা শিলিগুড়ি যাওয়ার বাস ধরবো। বা শিলিগুড়ি না গিয়ে তুমি নিউমাল নেমে গেলে, নিউমাল জাংশনে নেমে গেলে, বা চালসাতে নেমে গেলে, যার যেরকম সুবিধা। তো সেইটা করলে কিন্তু অনেক কম খরচে এখানে পৌঁছে যেতে পারবে। আর যে ড্রাইভারের সাথে এলাম সেই ড্রাইভারটা কিন্তু ভীষণই আনপ্রফেশনাল, সো তোমাদের রেকমেন্ড করবো না আসার জন্য। আরো 2-1টা নাম্বার আছে, যদি আসতে চাও তোমাদের দিয়ে দেবো, নাম্বারগুলো রিজার্ভ করে আসতেই পারো, কোনো অসুবিধা নেই, শিলিগুড়ি বা নিউমাল থেকে। তো কিন্তু ওটা কিন্তু ওই রেল ব্রিজের আগে তোমাদের ছেড়ে আসতে হবে। দেখো, এই পাশেই একদম নদী, আর নদীতে স্নান করতে নেমে পড়েছি। এটা একটা ছোট মানে ইয়ে টাইপের ছোট জায়গা, আর ওই দিকটায় আছে প্রচুর স্রোতপ্রবাহিনী নদী, ওদিকটা বিশাল স্রোত, এইখানে কারেন্ট বেশ বেশি, আর এই ঠান্ডা ঠান্ডা জল, আর সেই রকম গরম পড়েছে, ঠিক আছে এই জায়গাটায়, তো দারুণ লাগছে, অসাধারণ। জল পুরো পরিষ্কার, একদম কাচের মতো, হেভি লাগছে। তোমরা চলে আসতে পারো এখানে, মানে নদীতে স্নান করতে যারা ভালোবাসো তারা একদম গা এলিয়ে, গা ডুবিয়ে, শুয়ে শুয়ে যেমন খুশি থাকো। আর এরকম যদি বৃষ্টি আসে এর মাঝে, ও সেরা বোধ হয়, সেই সময়টা হয়তো সেরা হবে। আর আরেকটা জিনিস বলে দিই, যারা প্রজাপতি মানে ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্য একদম সেরা জায়গা, এসে ঘুরে যেতে পারো এই জায়গাটা। প্রচুর ধরনের প্রজাপতি আছে, প্রচুর, মানে অসংখ্য, এবং বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত সব দেখতে। তো চলে এসো এখানে আর ঘুরে যাও পানঝোড়া ইকো রিসর্টে। আর ওদিক দিয়ে যখন ট্রেন যাবে, ট্রেন দেখতে পাবো, ট্রেনের ব্রিজে আর নদী। ওই দিন বিকেলের দিকে সূর্যাস্ত দেখার জন্য একটু বেরিয়েছিলাম। এত সুন্দর লাগছিল, নদীর ধারে লাল আভায় বিস্তৃত। গোধূলি বেলার আলোতে বসে আছি মূর্তি নদীতেই। এখান দিয়ে পাশ থেকে শোনা যাচ্ছে ময়ূরের কেকাধ্বনি, আর উপভোগ করছি জলের ছলছল শব্দ। এই অসাধারণ এক অনুভূতি, যা এখানে না এসে তোমরা উপভোগ করতে পারবে না। আবার এখান দিয়ে যখন ট্রেন যাবে তখন দেখতে পাবো ট্রেন যাচ্ছে, মানে প্রকৃতি, মানুষ, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়েছে এখানে। আর আশেপাশে দেখছিলাম
প্রচুর জেলে আছে যারা মাছ ধরছে। তো জাস্ট এখানে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখলাম দুটো ময়ূর, কিন্তু দুঃখের বিষয় যে ময়ূরটা এত ক্ষণিকের সময়ের জন্যই দেখা দিল যে তার আর ছবি তোলা বা ভিডিও করা কিছুই পসিবল হয়নি। নদীর ওই দিকে একটা ফ্লো গেছে, আর এইটা হচ্ছে মেন স্ট্রিম। ওই দিকের ফ্লোটা পেরিয়ে এইদিকে আসতে হয়, আর এইদিকে জলের স্রোত যেটা আছে একটু বেশি, ওইদিকে কম। কিন্তু এইদিকে দেখছি জলের যে স্বচ্ছতা সেটা ওই দিকের তুলনায় একটু কম, কেননা নিচে পুরো একদম বালির স্তর পড়ে আছে, আর ওই দিকের জলের স্বচ্ছতা কিন্তু খুব বেশি। তো আপাতত সন্ধে নামছে, যাব গিয়ে একদম জঙ্গলের মধ্যে যেখানে আছি সেখানের পরিবেশকে উপভোগ করব। এর জাস্ট পিছনের দিকেই আছে ওই আমাদের কটেজ দেখা যাচ্ছে সবুজ কালারের, একদম ওর একদম সামনের দিকেরটাতেই আছি। আর চারিদিকে দেখছি মাঝে মধ্যে ওয়াচ টাওয়ার, ওই পারে যেতে পারলে হয়তো ওয়াচ টাওয়ারে উঠতে পারতাম। এক অসাধারণ অনুভূতি, দুদিন চলে আসা হঠাৎ করে লোকালয় ছেড়ে গহন অরণ্যের ভেতরে। যদিও এটা গহন অরণ্য বলা চলে না, বাট ধারে, মানে গহন অরণ্যটা আরেকটু ভেতরের দিকে, এটা সাইডে আর কি। তো বেশ ভালোই লাগছে। নদীর ছলাৎ ছলাৎ শব্দে রাত থেকে সকাল হলো, সকাল হতেই আবার ছুটে নদীর কাছে চলে যাওয়া, এ যেন এক অদ্ভুত মায়া। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম ময়ূর দেখতে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এদের কিন্তু অনেক সকালবেলা দেখছি, মানে সন্ধে হতে অনেক দেরি হচ্ছে আর সকালটা অনেক সকালে হয়ে যাচ্ছে। যাই হোক, তো বেরিয়ে পড়লাম, দিয়ে একটা ময়ূরই দেখতে পেলাম। এই যে দূরবীন নিয়ে বেরিয়েছি সেই জন্য, যাতে দূর থেকে দেখা যায়, কিন্তু সে উড়ে গেল। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ছবি তোলা পসিবল হলো না। কিন্তু এই দিকে এই জাস্ট এই জঙ্গলটাতেই ময়ূরীগুলো আছে, আর এই স্ট্রিমটা, এই দুটো জঙ্গলের মাঝে একটা স্ট্রিম বয়ে গেছে, সেটাকে খুঁজে পেলাম, একটা খরস্রোতা স্ট্রিম। খরস্রোতা বলা যাবে না, মানে নর্মাল আর কি। তো এখানে আশেপাশটা ঘুরে দেখছি যে কত দূর কি যাওয়া যায়, বা এই নদীটা কিভাবে বিস্তৃত হয়েছে এই, মানে বিশেষ করে এই জায়গাটাকে ঘিরে। তো দেখতে দেখতে তোমাদেরও একটু দেখিয়ে দিলাম কিরকম জায়গাটা। চলো এবার আপাতত আরেকটু ঘুরে নিয়ে দিয়ে ব্রেকফাস্ট করতে যাব। বিকেলবেলা একদম কাছ থেকে ট্রেন দেখার জন্য পৌঁছে গিয়েছিলাম একদম ব্রিজের ওপরে। এই ব্রিজ বরাবর যদি হাঁটা যায় রেল লাইন ধরে, তাহলেই পৌঁছে যাব সেই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, যেখান থেকে হঠাৎ হঠাৎ বন্যজন্তুরা বেরিয়ে পড়ে লোকালয়ে আসার উদ্দেশ্যে। ভাবলেও বেশ এক রোমাঞ্চ লাগে। কালকে বিকেলে ছিলাম ওই নদীর বুকে, জাস্ট ওই জায়গাটা ময়ূর দেখতে পেয়েছিলাম আর এই সাইড ধরে হাঁটছিলাম। আজকে দেখো চলে এসেছি নদীর ওপরের ব্রিজে। এইটা হচ্ছে সেই রেল লাইন, যে রেল লাইনটা চাপড়ামারি ফরেস্ট যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা আছে ওইটা দিয়ে যায় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এই রেল লাইন দিয়ে কিন্তু হাতি বেরোনোর প্রচন্ড সম্ভাবনা আছে। তবে একটা কথা কি, ওরা বলছে যে শীতকালে জেনারেলি হাতি বেরোয়, এই সময়টায় অতটা হাতি বেরোয় না। তো এইখানটা সানসেটটা দেখতেই ওপর থেকে দারুণ সুন্দর লাগছে। আর এখান থেকে তো যখন ট্রেন গেল তখন তো একটা আলাদাই অনুভূতি, মানে লিটারালি দারুণ একটা, মানে অন্য ধরনের এক্সপিরিয়েন্স বলতে পারো। একটু রিল্যাক্সিং, একটু এদিক ওদিক এক্সপ্লোরেশন, যেটা আমাদের আননোন টাইপ। নদীতে লাফিয়ে ঝাঁপিয়ে স্নান, প্রচুর ফটোগ্রাফিজ, ভিডিওগ্রাফিজ, এসব তো আছেই আজকালকার যুগে। তো তাছাড়াও তার সাথে ওয়াইল্ড লাইফের যে একটা আলাদাই আনন্দ, সেটা কিন্তু এই জায়গাটা এলে পাবে। তো যারা ধরো মানে রিল্যাক্সিং ট্রিপ করতে পছন্দ করো কিন্তু তার সাথে একটু হাটকে কিছু চাও, তারা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। এবং একদিন থাকলে ইজ এনাফ, দুদিন ইজ নট নেসেসারি। আর ওই দেখো দেখা যাচ্ছে আমাদের সেই রিসর্টটা, যে রিসর্টে আমরা বেসিক্যালি আছি। কালকে ফেরার পালা, কালকে ফিরবো। ওই ঝোড়া যেটা দেখতে পাচ্ছ সামনে, ঝোড়া না সরি, মানে একটা স্রোত বেরিয়ে আসছে, ওইখানটা বসে স্নান করেছি। এই পাশেও স্নান করতে পারো, কেননা স্রোতটা এতটাই বেশি আছে তাই একটু বুঝে শুনে স্নান করতে হবে। আর শীতকালে এলে তো স্নান করার অতটা মজা পাবে না, গরমকালেই স্নান করার মজা বেশি। শীতকালে এলে আবার অন্য ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে। এই জন্যই বলে যে কোনো জায়গায় যাও, বিভিন্ন ঋতুতে যাও, কিন্তু একই জায়গায় তো আর বারবার যাওয়ার মতো ইচ্ছার চেয়ে বড় কথা সামর্থ্য একটা লাগে।
তো সেই কারণে একই জায়গায় বারবার হয়তো যাওয়া ওঠে না। আর এই পাশ দিয়ে দেখা যাচ্ছে ওই দূরের পাহাড়ের দৃশ্য আজকে একটু পরিষ্কার হয়েছে, কেননা বৃষ্টিটা অত পরিমাণে আজকে হয়নি, তুলনামূলকভাবে সকালের দিকে হচ্ছিল। তো বেশ দুদিন ভালোই কাটলো, কিছুটা নির্জনতা, কিছুটা একদম দাপাদাপি জলের মধ্যে, আবার কখনো ময়ূর খুঁজে পাওয়া, কখনো বন্য জীবজন্তুর আওয়াজ যেখান সেখান থেকে আসছে, আর রিসর্টের মধ্যে অসাধারণ পিঁপড়ের সমাহার। তো সবকিছু মিলিয়ে টকঝাল মিষ্টি একটা ট্রিপ হলো। এবং তোমরা যদি কাটাতে চাও অবশ্যই এসো, ঘুরে যাও, প্রকৃতির মজা নাও। সিরিন জায়গা একদম বলবো না, বাট খুব যে লোক আসে তা নয়। সব সিজনে, পিক সিজনে কি হয় জানা নেই, এখন আপাতত কোনো সেরকম লোক নেই। আর ওই পাশে ধানের ক্ষেত চাষ হয় যেরকম ঋতু থাকে। তো আজকে আমাদের শেষ দিন, কালকে আবার বাড়ি ফেরার পালা। চলো আবার ফিরে যাব এখন আমাদের রিসর্ট। শেষবারের মতো নদীকে মন ভরে দেখে নিয়ে চললাম বিভিন্ন ধরনের স্মৃতি নিয়ে আবার দৈনন্দিন জীবনের উদ্দেশ্যে। এই রিসর্টটি বুক করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করে নিতে হবে। এবং এটি যেহেতু অনেক দিন পরে খুলেছে, তাই একটু আগে থেকেই বুকিং করে রাখা বাঞ্ছনীয়। চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মাঝখানে কিছু প্ল্যান করেছি, জানি না সাকসেসফুল হবে কিনা। কিছু কিছু জায়গা দেখার এখানে আশেপাশে পড়বে। আপাতত যাচ্ছি চালসার উদ্দেশ্যে। চালসা থেকে ফার্দার বাসে উঠবো। তোমরা আসার সময় এইভাবেই আসতে পারো, আর অবশ্যই ট্রাই করো শীতকালে একবার আসতে, যাতে হাতি দেখতে পাও। শুধু হাতি না, অনেক বন্যজন্তু হয়তো দেখতে পাবে যারা নদীতে জল খেতে আসবে। আর এখানে প্রজাপতি প্রচুর আছে, বিভিন্ন ধরনের প্রজাপতি, সেটাও দেখতে আসতে পারো। ওই সেই রেল ব্রিজের নিচে দিয়ে যাব। পানঝোরা ফরেস্ট রেস্ট হাউস থেকেই এই টোটোর ব্যবস্থা করে দিয়েছিল। আর টোটো নিয়েছিল টোটাল 100 টাকা চালসাতে ছাড়ার জন্য। চালসা থেকে ফার্দার বাস পেয়ে যাবে বা কারও রিজার্ভ করতে পারো, ওখানেই কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা আছে, তাই কোনো চিন্তা নেই। আর রাস্তায় কিছু প্ল্যান করেছিলাম, চলো সেটা দেখা। ফাইনালি রাস্তা দিয়ে যেতে যেতে এই ময়ূরের দেখা পেয়েছিলাম, এবং একটি ময়ূর না, বহু ময়ূর ওখানে ঘোরাফেরা করছিল। আনন্দে মনটা যেন নেচে উঠল। আর টোটো দাদার কাছ থেকে এটাও শুনলাম যে কালকে সন্ধ্যাবেলা নাকি এখান থেকে হাতি বেরিয়েছিল, আবার কখনো কখনো নাকি বাঘও দেখা যায়। তো যদি তোমাদের ভাগ্য খুব ভালো থাকে তাহলে বিভিন্ন ধরনের বন্যজন্তু তোমরা দেখতে পাবে। এই টোটো করে দারুণ সুন্দর রাস্তা ক্রস করে সেই রেল ব্রিজ ক্রস করে এগিয়ে চললাম চালসার উদ্দেশ্যে। পৌঁছলাম চালসা বাস স্ট্যান্ড। এখান থেকে অহরহই বাস পাওয়া যায়, তবে সামনে দাঁড়িয়েছিলাম, একটা দাদা বলল যে অন্যান্য লোকরাও যাচ্ছে, তাই চাইলে আমরাও যেতে পারি শেয়ার হিসাবে। জনপ্রতি 100 টাকা দিয়ে চলে গেলাম আমাদের বিখ্যাত জায়গা বেঙ্গল সাফারিতে, যেটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে অবস্থিত। এই রাস্তা দিয়ে যতবার গিয়েছি এই বেঙ্গল সাফারিকে প্রত্যক্ষ করেছি, কিন্তু কোনোবারই এখানে ঢোকা হয়নি। এবারে যখন সুযোগ ছিল সেই জন্য চট করে সেই সুযোগ কাজে লাগিয়ে বেঙ্গল সাফারি প্ল্যান করে ফেললাম। বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এদের, আসো দেখে নিই কোনটার জন্য কত কস্টিং পড়বে। চলে এলাম প্রথম ডেস্টিনেশন বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারি থেকে টিকিট কাটলাম, দুটো গ্র্যান্ড সাফারি নিয়েছি। ভেতরে আরো অনেক মানে জয় রাইড আছে, টয় ট্রেন আছে, তো তোমাদের সেটা ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো। তো এবার আমরা যাব সাফারির জন্য, এবার যাচ্ছি চলো। শুরুতেই দেখো আই লাভ বেঙ্গল সাফারি, একদম একটা পার্ক আছে ছোট্ট মতো, বাচ্চাদের দোলনা ফোলনা সমস্ত কিছু আছে। এদিক থেকে টয় ট্রেনও আছে এই যে। আর ডান দিকে যেতে বললো, চলো দেখি কোথায় আছে সাফারিটা। সোভেনিয়ার শপে যেতে বলছে, আরো আগে যেতে হবে। এই যে এইদিকে আছে জিপ লাইন, শর্ট জিপ লাইন, লং জিপ লাইন, তার কি কস্টিং আছে সব ভিডিওতে দিয়ে দেবো, দেখে নিও। বিভিন্ন খাওয়ার দোকান, ডান দিকে বাচ্চাদের পার্ক,
সামনের দিকে যেতে হবে সিট অ্যালটমেন্টের জন্য। আমরা সোভেনিয়ার শপে গেলাম, গিয়ে ওখানে গিয়ে সিট নাম্বারটা নিলাম। একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো, তাহলে হয়তো সামনের দিকে সিট পাবে। আর এইখান থেকেই জাস্ট গাড়িগুলো ছাড়ে, এখানে ওয়েট করতে হয়, তোমাকে টিকিটগুলো দেখাতে হবে, দেখালে ওরা তোমাকে বলে দেবে কত নাম্বার গাড়ি আছে। তাছাড়া এখানে লেখাও আছে। তো চলো, এই গাড়িটাই মনে হচ্ছে গাড়ি নাম্বার দিয়ে দিয়েছে। চলো, যখন সাফারি স্টার্ট হবে দেখাবো। চলো, উঠছি এখন বাসে। সাফারি শুরু হলো, কিন্তু দুঃখের বিষয় যে অনেক পিছনের দিকে সিট দিয়েছিল। তাই চেষ্টা করো একটু তাড়াতাড়ি যাওয়ার অথবা নেক্সট বাস অ্যালটমেন্ট নেওয়ার। তবে যত বেলা বাড়ছিল দেখছিলাম অন্য টাইপের বাস ওখানে অ্যাভেলেবেল আছে, যে বাসের কাঁচের পরিমাণটা অনেকটাই বেশি, তার ফলে খুব ক্লিয়ারলি সবকিছুকে দেখতে পাবে। ওই দেখো, সিংহ শুয়ে আছে, পুরো উল্টে পড়ে আছে, কেন বুঝতে পারলাম না। কিন্তু সিংহ ওখানে রোদের ঠেলায় বোধহয় বাইরে থাকতে পারছিল না, তাই বেঞ্চের নিচে গিয়ে শুয়েছিল। আর হরিণ তো পুরো বাইরেই ঘুরে বেড়াচ্ছিল। ওদের প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সেগমেন্ট আছে, তাই সেই মতো পশু পাখিগুলোকে রাখা আছে। সাফারিতে প্রচুর পরিমাণে হরিণ আর বাদর দেখতে পাবে। তবে হরিণের এলাকায় শুধু হরিণই থাকে, অন্য কোনো জন্তু কিন্তু খুব একটা দেখা যায় না। ওই দেখো, দেখা যাচ্ছে একটা ভাল্লুক। ভাল্লুক মশাই কিছু একটা খুঁজছেন, কনস্ট্যান্টলি এদিক ওদিক ঘোরাফেরা করছে। এই ভাল্লুকের এলাকায় কিন্তু শুধুমাত্র ভাল্লুকই থাকে, আর অন্য কোনো জন্তু পাবে না। বেশ কিন্তু রেগে আছেন বলেই মনে হচ্ছে। আর এই যে আমাদের বাঘ মামা, রয়্যাল বেঙ্গল টাইগার, একেও যেখানে ছাড়া আছে সেখানে কিন্তু কোনো রকম কোনো অন্য জন্তু থাকবে না। এরকম অনেকগুলো বাঘই দেখতে পেলাম। বাঘের সাথে বাঘিনীও গুটি গুটি পায়ে আসছে, দুজনে মিলে একসাথে থাকবে বলে। এদের বাচ্চারাও আছে, তারা অন্যদিকে আছে। বেশ দারুণ লাগছিল। এখানে আবার দুই বাঘ মামা রেস্ট নিচ্ছেন। দুপুর বেলা খাওয়া দাওয়ার পর প্রচুর হাঁপিয়ে গেছেন। সাফারি থেকে বেরিয়ে বাইরের দিকে কুমিরও ছিল, প্লাস আবার আরো অন্যান্য ধরনের জন্তুরও জায়গা ছিল। তবে অনেক জন্তুও সেখানে উপস্থিত ছিল না। এই জাস্ট সাফারি শেষ করলাম। সাফারি শেষ করে যেখানে খাওয়ার জায়গা সেখানে ওরা নামালো, নেমে খাওয়া দাওয়া করে তারপর এবার একটু যেটা অন ফুট জু আছে, যেখানে ক্রোকোডাইল আছে, মাংকি আছে, এই সমস্ত জন্তু জানোয়াররা যারা বাইরে আছে তাদেরকে দেখলাম। দেখে এবার আরো অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, তোমরা সারাদিন চাইলে করতেই পারো, বেশ ভালোই লাগবে। সারা দিনের জন্য সময় কেটে যাবে, কোনো চিন্তাই নেই। তো এসে ঘুরে যাও এই জায়গাটা, যদি ভালো লাগে। মোটামুটি এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। এবার ফেরার পালা। চলো এবার তাহলে তোমরা কি কি আছে এর ডিটেলসটা তোমাদের সমস্ত কিছু ভিডিও শুরুতেই দেওয়া রইলো। আর কিভাবে অনলাইনে ওটা বুক করতে পারো, কোন ওয়েবসাইট থেকে বুক করবে সেটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার পৌঁছালাম তরিবাড়ি মনেস্ট্রি, যা ইউয়াম মঠ নামেও পরিচিত। এর ইতিহাস এই অঞ্চলে বৌদ্ধ অনুশীলন এবং শিক্ষার কেন্দ্র হিসাবে এর আধুনিক প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত, যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 2008 সালে। মঠটির কাঠামো আধুনিক। এটি একটি প্রাসাদের মতো করে তৈরি করা হয়েছে, যেখানে একটি বৃহৎ উঠান রয়েছে, বৌদ্ধ স্তূপ এবং একটি কেন্দ্রীয় মহান মন্দির রয়েছে। এতে একটি প্রার্থনা কক্ষও আছে, গ্রন্থাগার, ধ্যান কক্ষ এবং মূল মন্দিরে 38 ফুট উঁচু বুদ্ধের মূর্তি রয়েছে। এই মনেস্ট্রি থেকে দূরের পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। যারা এখানে অনুশীলন করতে আসে তাদের প্রাকৃতিক সৌন্দর্যের এক চরম মাত্রা উপলব্ধি করার সুযোগ থাকে। এটি বৌদ্ধ শিক্ষা ও অনুশীলনের কেন্দ্র হিসাবে কাজ করে। শিক্ষা,
পশ্চাৎপসরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। একই সাথে এটি আভ্যন্তরীণ শান্তি ও করুণার জন্য অনুপ্রেরণার স্থান। ইয়োয়াম তিব্বতী বৌদ্ধ ধর্মের নিঙিংমা স্কুল প্রচার করেন, যা 4টি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী স্কুলের মধ্যে প্রাচীনতম বলে বিবেচিত হয়। বৌদ্ধদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র মঠ। এই মঠটি শিলিগুড়ির বেঙ্গল সাফারির বেশ কাছেই অবস্থিত, সালুগারার তরিবাড়ি গ্রামে। তাই এই বিশাল কাঠামোটি সবুজ প্রাকৃতিক শান্তি এবং অসাধারণ সৌন্দর্যে ঘেরা। ইয়োয়াম মঠে যেতে ইচ্ছুক তীর্থযাত্রী এবং অভিযাত্রীরা সহজেই এই স্থানে পৌঁছাতে পারেন, কারণ এই জায়গাটি শহরের অত্যন্ত কাছেই অবস্থিত। যদিও মঠটি সমসাময়িক জীবনের চকচকে গ্ল্যামার এবং ফ্যাশন থেকে বিচ্ছিন্ন, তবুও এখানে সঠিক সড়ক ব্যবস্থা রয়েছে, যা সহজেই পৌঁছে দেবে আপনাকে এই জায়গায়। প্রতিটি অভ্যন্তরের কোনায় কোনায় এবং বহিঃপ্রাঙ্গণে এক অপার আধ্যাত্মিকতার আবহ রয়েছে। মন্দিরের ভেতরে ধ্যানের ভঙ্গিতে বুদ্ধের বিশাল মূর্তি স্থাপন করা হয়। মঠটি বাদামি লাল রঙে আঁকা এবং স্তম্ভগুলি উজ্জ্বল লাল। এখানেই আমাদের যাত্রা শেষ হলো এবং আমার হারিয়ে যাওয়ার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মোড়লো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।